দু-তিন দিন পর পরই খবরের কাগজের অফিস থেকে এক বান্ডিল চিঠি আসছে। প্রত্যেক চিঠির সঙ্গেই পাত্রীর রঙিন ছবি। কোনো কোনো বাবা মা মেয়ের ২-৩টি ছবিও পাঠিয়েছেন। শুভশ্রী দেবী বিকেলের ডাকে আসা চিঠিপত্রগুলো একটু নাড়াচাড়া করতে করতেই একটু হেসে বলেন, এর সিকিভাগ মেয়ে দেখে বিয়ে ঠিক করতে হলে তো আমার ছেলেটা বুড়ো হয়ে যাবে। সৌমিত্রবাবু টিভিতে স্টেফিগ্রাফের খেলা দেখতে দেখতেই সিগারেটে একটা টান দিয়ে একটু হেসে বলেন, খবরের কাগজে কি লোভনীয় বিজ্ঞাপন দিয়েছ মনে নেই? বিজ্ঞাপন কি আমি লিখেছি? রাধা যেমন লিখেছে আমি তেমনই। ঠিক সেই সময় শ্রীরাধা পর্দা সরিয়ে ড্রয়িং রুমে ঢুকেই শুভশ্রী দেবীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কি নতুন মা, আমি কি করেছি? তোর নতুন কাকা বলছিল কি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি বলছি। শ্রীরাধা প্রায় এক লাফে পাশের ঘর থেকে খবরের কাগজখানা এনেই পড়তে শুরু করে। পাত্রী চাই, দক্ষিণ কলকাতার অভিজাত কায়স্থ দত্ত পরিবারের একমাত্র সন্তান, সুদর্শন, স্বাস্থ্যবান, সঙ্গীতপ্রিয়, আদর্শবান কলকাতার MBBS ও চণ্ডীগড় PGI এর MS পাত্রের 28 বছর, সুন্দরী, শিক্ষিতা, রুচিসম্পন্না পাত্রী চাই। পাত্র কোনো রকম যৌতুক বা উপহার গ্রহণে অক্ষম। সত্তর ছবি সহ লিখুন, বক্স নম্বর। শ্রীরাধা এক নিঃশ্বাসে বিজ্ঞাপনটা পড়েই সৌমিত্র বাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, নতুন কাকা, কিছু ভুল হয়েছে কি? না না, তুই ঠিকই লিখেছিস। উনি একটু থেমে থেমে একটু চাপা হাসি হেসে বলেন, তোর নতুন মা আর তোর ঋষিদা যা চায় তুই তাই লিখেছিস। তবে শ্রীরাধা অবাক হয়ে গেল। এত চিঠি এসেছে দেখে তোর নতুন মা অবাক হয়ে যাচ্ছে। তাই বলছিলাম যে এমন বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে ২-৫ হাজার মেয়ের বাবা চিঠি লিখলেও তো অবাক হওয়ার কিছু নেই। শ্রীরাধা সঙ্গে সঙ্গে বলে, বিজ্ঞাপনে কি আর লিখেছি? ঋষিদার মতো ছেলে আর একটা খুঁজে বের করো তো। শুভশ্রী দেবী হাসতে হাসতে বলেন, তোর তো ধারণা তোর ঋষিদার মতো ছেলে এ পৃথিবীতে আর নেই। সত্যিই তাই, ঋষিদা ইজ ঋষিদা। সৌমিত্রবাবু সিগারেটের শেষ টান দিয়ে একটু চাপা হাসি হেসে বলেন, সপ্তাহ ২-১-এর মধ্যেই ঋষি আসবে। এর মধ্যে তোমরা দুজনে মিলে অন্তত ৪-৫টা মেয়ে ঠিক করো যাদের আমরা দেখতে যাব। শুভশ্রী দেবী চিঠিপত্রগুলো গুছিয়ে নিয়েই শ্রীরাধাকে বলেন, চল রাধা, আমরা ও ঘরে যাই। চলো। ও ঘরে গিয়েই শুভশ্রী দেবী বিকেলের ডাকে আসা চিঠিপত্রগুলো শ্রীরাধার হাতে দিয়ে বলেন, দেখ তো এর মধ্যে কাউকে তোর পছন্দ হয় কিনা। শ্রীরাধা প্রথম খামটা খুলে ছবিটা দেখেই মনে মনে বলে, ইস, কি রূপের ছিরি। আগের কদিনের আসা চিঠিপত্র আর ছবিগুলো দেখতে দেখতেই শুভশ্রী দেবীর কানে আসে শ্রীরাধার মন্তব্য, বাবারে বাবা, এ তো জলহস্তি। এর সঙ্গে বিয়ে দিলে ঋষিদা নির্ঘাত চৈতন্যদেবের মতো সংসার ত্যাগ করবে। ওর মন্তব্য শুনে শুভশ্রী দেবী চাপা হাসি হাসতে হাসতে বলেন, তোর ঋষিদা সন্ন্যাসী না হয়ে যাকে নিয়ে সংসারী হতে পারবে সেই রকম কি আছে তাই বল। শ্রীরাধা ওর কথা কানে না তুলেই আরও ২-১টা ছবি দেখার পর আপন মনেই মন্তব্য করে, কী সব রূপের ছিরি। এদের ছবি দেখেই তো আমার গা ঘিন ঘিন করছে।
তারপর আরও কয়েকটা ছবি দেখার পর হঠাৎ একটা ছবি শুভশ্রী দেবীর সামনে ধরেই শ্রীরাধা বলে, দেখো দেখো নতুন মা, মেয়েটার রুচি দেখো, ঋষিদা তো এর হাতের জলও খেতে পারবে না। ওর হাত থেকে ছবিটা কেড়ে নিয়েই শুভশ্রী দেবী বলেন, তুই স্বর্গ থেকে একটা অপ্সরী ধরে আন, তা না হলে কাউকেই তোর পছন্দ হবে না। শ্রীরাধা সঙ্গে সঙ্গে জবাব দেয়, দরকার হলে ঋষিদা চিরকুমার থাকবে, কিন্তু এই সব পেতনিদের কাউকে সে কখনোই বিয়ে করবে না। বড় রাস্তা দিয়ে ট্রামে বাসে যাতায়াত করার সময় লোকে ঠিক চারু এভিনিউকে চিনতে পারে না। মোটামুটি শতখানেক বাড়ির এই পাড়ার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের শুধু জানাশোনাই নেই, প্রায় আত্মীয়ের সম্পর্ক। চৌরঙ্গি পাড়ার মিস্টার বর্ধন এখানে বর্মনদা বা বর্মন কাকু, রেডিও টিভি খবরের কাগজ খ্যাত বিখ্যাত সাংবাদিক শ্যামল বসু এখানে শ্যামলদা, সাহেবী স্কুলের গুরুগম্ভীর মিস এ পাড়ার শ্যামলী বৌদি। এ পাড়ায় কেউ মিস্টার ব্যানার্জি মিসেস দত্ত না, ওরা এখানে বিমল কাকু আর ডলি মাসি। কলকাতার মানচিত্রে খুঁজে পাওয়া মুশকিল হলেও এ পাড়া নিয়ে বাসিন্দাদের গর্বের শেষ নেই। এ পাড়ার ব্যাপারে বন্ধুবান্ধব একটু ঠাট্টা করলেই মিস্টার বর্মন হাসতে হাসতে বলেন, তোরা ভুলে যাস না, চারু এভিনিউ হচ্ছে কলকাতার নিউ ইয়র্ক। এখানে সব রাস্তা শুধু নর্থ সাউথ ইস্ট ওয়েস্টই না, সবই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তোরা যে চৌরঙ্গি নিয়ে গর্ব করিস, সেও তো ধনুকের মতো বেঁকে গেছে। আজকের বয়স্করা গর্ব করে ছেলে মেয়েদের বলেন, আমরা প্রত্যেকবার পরীক্ষা দিতে যাওয়ার সময় কবিশেখর কালিদাস রায়কে প্রণাম করে যেতাম। পরীক্ষা দিয়ে বিকেলবেলায় বাড়ি ফেরার সময় দেখতাম উনি বাড়ির সামনে ওই ছোট্ট চাতালে ইজি চেয়ার পেতে বসে আমাদের জন্য হাঁ করে রাস্তার দিকে তাকিয়ে আছেন। হ্যাঁ রে চিন্ময়, আজ কেমন হলো? ভালোই। কোন পেপারটা বেশি ভালো হলো? সেকেন্ড পেপার। কবিশেখর যেন আপন মনেই বলেন, অধিকাংশ ছেলেমেয়েরাই সেকেন্ড পেপারে বেশি নম্বর পায়। চিন্ময় দত্ত বাড়ির দিকে পা বাড়াতেই কবিশেখর একটু গলা চড়িয়ে ডাক দেন, এই গোবিন্দ। গোবিন্দ সামনে এসে দাঁড়াতেই উনি জিজ্ঞেস করেন, সব কোশ্চেন লিখেছিস? মেইন কোশ্চেনগুলো লিখেছি, কিন্তু শর্ট নোটগুলো পারলাম না। কবিশেখর একটু চিন্তিত মুখে জিজ্ঞেস করেন, কেন? ওগুলোতেই তো নম্বর তোলা সহজ। জেঠু, জাজনগর কোথায়? একটু হেসে উনি জবাব দেন, মুসলমান আমলে উড়িষ্যার নাম হয় জাজনগর। তাই নাকি? আচ্ছা জেঠু, বান্দাকে? কবিশেখর বলেন, শিখদের দশম গুরু গোবিন্দ সিং খুন হবার পর বান্দা শিখদের রাজনৈতিক নেতা হন। পরবর্তীকালে মুঘল বাদশাহ এর 2 ছেলেকে চোখের সামনে হত্যা করেই ক্ষান্ত হন না, ওরা বান্দাকে হাতির পায়ের তলায় পিষে মারে। গোবিন্দ এক গাল হাসি হেসে বলে, জেঠু, আপনি ইতিহাসের সব কিছু জানেন। কবিশেখর একটু হেসে বলেন, মাস্টারি করতে হলে সব বিষয়ই একটু আধটু জানতে হয়। নবপল্লীর পূজা প্যান্ডেলে অমিয় স্ত্রী শিখাকে দেখেই শ্যামল একটু হেসে বলে, অনেক ভাগ্য করে এ পাড়ায় বউ হয়ে এসেছো বুঝলে। শিখা কোনো জবাব দেয় না, শুধু একটু হাসে।
এই পুজো প্যান্ডেলে কদিন এলেই বুঝবে আমরা সবাই এখানে সবার আত্মীয়। তোমার শ্বশুর শাশুড়িকে আমি তো জন্ম থেকেই মেজো জেঠু মেজো মা বলে জানি। সৌমিত্রদার স্ত্রী আমাদের এ পাড়ায়, নতুন বৌমা, নতুন মাসি, নতুন বৌদি। শ্যামল একটু হেসে বলে, আমি অবশ্য বলি নতুন বৌঠান। হ্যাঁ, আমিও ওকে নতুন মাসি বলি। শ্যামল শিখার কথা কানে না তুলেই হাত দিয়ে হলদে দোতলা বাড়িটা দেখিয়ে জিজ্ঞেস করে, ওটা কার বাড়ি জানো? ভানু ব্যানার্জির। দুনিয়ার মানুষ ওকে চিনত বিখ্যাত অভিনেতা বলে, কিন্তু আমরা ওকে চিনেছি সৎ, আদর্শবান, পরোপকারী ও অত্যন্ত উচ্চশিক্ষিত বলে। বিজয়া নববর্ষের দিন বাবা মাকে প্রণাম করেই ছুটে যেতাম ভানু মামা, নীলিমা মামিকে প্রণাম করতে। শিখা চুপ করে ওর কথা শোনে। শ্যামল একবার নিঃশ্বাস নিয়েই বলে, ভানু মামা মারা যাবার দিন এ পাড়ার কচি কাঁচা থেকে বুড়ো বুড়িরা কি কান্নাকাটি করেছিলেন তা তুমি ভাবতে পারবে না। অমিও এর মধ্যে কখন পাশে এসে দাঁড়িয়েছে ওরা খেয়াল করেনি। শ্যামলের কথা শুনে সে বলে, সত্যি সেদিনের কথা কোনো দিন ভুলব না। শিখা মাথার ঘোমটা একটু সামনের দিকে টেনে নিয়েই বলে, নীলিমা মামিও খুব ভালো। শ্যামল কিছু বলার আগে অমিয় ও স্ত্রীকে দেখিয়ে বলে, নীলিমা মামি ভালো মানে অসম্ভব ভালো। অত বিখ্যাত অভিনেতার স্ত্রী ও নিজে অত বড় গাইয়ে হওয়া সত্ত্বেও কি অমায়িক আর ভদ্র। এ পাড়ার ছেলে মেয়েদের মধ্যেও ভারী মজার সম্পর্ক। চন্দন, বিনু, বাবলুরা রোজ সন্ধ্যের পর ওই মোড়ের মাথায় বাড়ুজ্যেদের বাড়ির সিঁড়িতে বসে আড্ডা দেয়। গ্যারেজের মধ্যে কেষ্টদার দোকান থেকে অনুরাগ বেরোতেই চন্দন ডাক দেয়, এই অনু শোন। আমুল স্প্রের টিন হাতে নিয়ে অনুরাগ ওদের সামনে এসেই বলে, বল। তোর কেক খেলাম। বাবলু সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ রে অনু, তুই ওদের কেক দিয়েছিস আর আমাদের দিলি না? এর আগের বার যখন কেক করেছিলাম তখনই তো তুই খেয়েছিস। চন্দর বাবলুর হাঁটুতে একটা থাপ্পড় মেরে বলে, তুই চুপ কর, আমাকে বলতে দে। অনুরাগ বলে, বল বল কি বলবি, আমি পড়তে পড়তে উঠে এসেছি। চন্দন চাপা হাসি হেসে বলে, তোর তৈরি কেক আমরা খাচ্ছি, সেই ভালো, কিন্তু ভুল করেও কখনো স্বামীকে খাওয়াবি না। ওই কেক খাওয়ার পর দিনই তোর স্বামী তোকে ঠিক ডিভোর্স করবে। ওর কথায় সবাই হেসে ওঠে। অনুরাগ বাড়ির দিকে পা বাড়িয়েই হাসতে হাসতে বলে, সামনের মাঘেই তো তোর বিয়ে, তোর বউয়ের কাছে আমি সব ফাঁস করে দেব, তখন মজা বুঝবি। ওই মোটা ফাল্গুনিকে আমি ভালোবাসতাম এ কথা কেউ বিশ্বাস করবে না। পাড়ার এই পরিবেশেই সৌমিত্রবাবু বড় হয়েছেন। শুভশ্রী দেবীও তো এখানে 30 বছর কাটিয়ে দিলেন। প্রায় সামনাসামনি বাড়ির মানিকবাবু সৌমিত্রবাবুর প্রিয় রাঙাদা। 2-4 বছরের বড় হলেও রাঙাদা ওর ঘনিষ্ঠতম বন্ধু। ওই রাঙাদার সঙ্গেই উনি জীবনের প্রথম টেস্ট ম্যাচ দেখেছেন। স্টার রংমহলে কত বিখ্যাত অভিনেতা অভিনেত্রীর অভিনয় দেখেছেন, আরও কত কি। একটু ভালো মন্দ রান্না করলেই রাঙা বৌদি বারান্দায় দাঁড়িয়ে একটু গলা চড়িয়ে বলেন, এই শুভশ্রী, আনন্দ ঠাকুরপোর জন্য একটু মাছ পাঠাচ্ছি। শুভশ্রী হাসতে হাসতে বলেন, এ বাড়িতে কি শুধু তোমার আনন্দ ঠাকুরপোই থাকে? উনিও হাসতে হাসতে বলেন, ভুলে যাও কেন, আনন্দ ঠাকুরপো আমার একমাত্র বয়ফ্রেন্ড। তারপর ঋষি হবার পর মানিকবাবুর স্ত্রী মাধুরী দেবীকে দেখলেই ও খিলখিল করে হেসে ওর কোলে যেত। মানিকবাবুর বড় মেয়ে অনুরাধা বলতো,
মা ভাইয়াকে বাড়ি নিয়ে চলো। এই অনুরাধার জন্যই মাধুরী দেবী ঋষিকে বাড়ি নিয়ে যেতেন। ঋষিও মহানন্দে সারাটা দিন কাটাত। বছর পর ঋষি স্কুল যাতায়াত শুরু করলো। ও স্কুল থেকে নেমেই এক দৌড়ে বাড়ির সামনে এসেই চিৎকার করত, রাঙামা, আমার ছুটি হয়ে গেছে। মাধুরী দেবী দোতলায় দাঁড়িয়ে হাসতে হাসতে বলেন, এক দৌড়ে উপরে উঠে এসো, আমি তোমার জন্য কখন থেকে দাঁড়িয়ে আছি। উল্টো দিকের বারান্দায় দাঁড়িয়ে শুভশ্রী একটু হেসে মাধুরী দেবীকে বলেন, এ ছেলেটা বোধহয় ভুল করে আমার পেটে জন্মেছে। উনি ঋষিকে কোলে তুলে নিয়ে ভিতরে যাওয়ার আগে হাসতে হাসতে বলেন, তুই আর তোর বর যে আমার ছোট মেয়েটাকে কেড়ে নিয়েছিস। অনুরাধার জন্মের পর বছরখানেক সৌমিত্রবাবুর সঙ্গে শুভশ্রীর বিয়ে হয়। অনুরাধা নতুন কাকা নতুন কাকিমার অসম্ভব ভক্ত হলেও শ্রীরাধার মতো ওদের কাছে মাসের পর মাস বছরের পর বছর দিনরাত্রির কাটায়নি। অবশ্য তার কারণ ছিল। শ্রীরাধা যখন মাত্র 3 মাসের তখন ওর মার একটা বড় অপারেশন হয়। 3 সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেও ওইটুকু শিশুর সব দায়িত্ব পালন করা অসম্ভব ছিল। ডাক্তারেরও নিষেধ ছিল। তখন দীর্ঘদিন শ্রীরাধা শুভশ্রীর কাছেই থেকেছে। ও যত বড় হয়েছে এ বাড়ির সঙ্গে ওর সম্পর্ক তত গভীর হয়েছে। ছোটবেলায় শ্রীরাধা কিছুতেই নতুন কাকিমা বলতে পারত না। তারপর আস্তে আস্তে নতুন মা বলতে শুরু করে। দেখতে দেখতে গঙ্গা দিয়ে কত জল গড়িয়ে গেল। অনুরাধার বিয়ের পরই কানাডা চলে গেল। ঋষি মেডিকেল কলেজ থেকে পাশ করেই MS পড়ার জন্য চণ্ডীগড় গেল। শ্রীরাধা ইউনিভার্সিটিতে MA পড়ে। এখন এবাড়ির সব ব্যাপারেই শ্রীরাধার কথাই শেষ কথা। নতুন কাকা, এই জামাটা তুমি আর পরবে না। নিজের জামাটার দিকে একবার তাকিয়েই সৌমিত্রবাবু বলেন, কেন রে রাধা, জামাটা তো ভালোই আছে। কাচতে কাচতে রং কত ফেড হয়ে গেছে দেখেছ? কোনো উত্তরের জন্য অপেক্ষা না করেই শ্রীরাধা অত্যন্ত গুরুগম্ভীর হয়ে চরম সিদ্ধান্ত জানিয়ে দেয়, তোমার অনেক ভালো ভালো জামা আছে, তোমাকে আর এই জামাটা পরতে হবে না। শুভশ্রী দেবী সঙ্গে সঙ্গে বলেন, রাধা, তুই ঠিক বলেছিস। সৌমিত্রবাবু একটু হেসে আত্মসমর্পণ করেন, ঠিক আছে, এই জামাটা আর পরব না। শুভশ্রী দেবীর মা প্রায়ই নাতির খোঁজ খবর নেবার জন্য এ বাড়িতে এসে মেয়েকে জিজ্ঞেস করেন, হ্যাঁ রে, ঋষির চিঠি এসেছে? শুভশ্রী কোনো জবাব দেওয়ার আগেই শ্রীরাধা হাসতে হাসতে বলে, ও দিদা, তোমার নাতি আজকাল তোমাকে কোনো লাভ লেটার দিচ্ছে না? উনি এক গাল হাসি হেসে জবাব দেন, আমাদের দুজনের প্রাইভেট অ্যাফেয়ার্সে তোর এত উৎসাহ কেন? শ্রীরাধাও হাসতে হাসতে বলে, তুমি যাই বলো দিদা, তোমার এমন পেটুক লোভী বয়ফ্রেন্ডের নাম যে ঋষি রাখলে কেন তা আমার মাথায় আসে না। আমার নাচ দেখে যে ওর তপভঙ্গ হয়েছে, তাই তো আমার ঋষি। গঙ্গার জল আরও গড়িয়ে যায়। শ্রীরাধা গত বছরই MA পাশ করেছে। মানিকবাবু মেয়ের বিয়ে দেওয়ার আগ্রহ প্রকাশ করতেই ও সোজা বলে দিয়েছে, আমি এখন বিয়ে টিয়ে করব না, রিসার্চ করব। এদিকে ঋষি MS পাশ করতেই ওর বাবা মা ছেলের বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। চাকরি বাকরি বা প্রাইভেট প্র্যাকটিস শুরু করার আগে বিয়ে করতে ঋষিরও আপত্তি নেই। তবে ওর বাবা মা খুব ভালো করেই জানেন ঋষি বিয়েতে কোনো যৌতুক বা উপহার কিছুতেই নেবে না। যাই হোক,
খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার পর এত চিঠিপত্র ও মেয়ের ছবি এলেও একজনকেও শ্রীরাধার পছন্দ হলো না। দু একটি মেয়ের ব্যাপারে শুভশ্রী দেবী একটু আগ্রহ দেখালেও উনি স্বামীকে বললেন, কোনো মেয়েকেই তেমন ভালো লাগলো না, তবে দু একটি মেয়েকে দেখা যেতে পারে। শ্রীরাধার সঙ্গে সঙ্গে বলে, তোমরা কেন ওই ঝামেলায় যাচ্ছ? রবিবার ঋষিদা এলে সব চিঠিপত্র আর ছবি তার হাতে তুলে দিও, তারপর সে যাকে ইচ্ছে বিয়ে করুক। সৌমিত্রবাবু সঙ্গে সঙ্গে বললেন, সেই ভালো। শুভশ্রী দেবী পাশ ফিরে বললেন, হ্যাঁ রে রাধা, চিঠি আর ছবিগুলো সাবধানে রেখে দে। ভয় নেই নতুন মা, এইসব অপসরীদের ছবি আমি অযত্নে রাখবো না। শ্রীরাধা হাসতে হাসতে ও ঘরে চলে যায়। রবিবার মানিকবাবু অফিসের কাজে ব্যাঙ্গালোর গিয়েছিলেন বলে সৌমিত্র রাঙা বৌদিকে নিয়ে স্টেশনে গেলেন। ঋষিকে নিয়ে বাড়ি আসার পর হই হুল্লোড়ের মধ্যেই ঘণ্টাখানেক কেটে গেল। তারপর মাধুরী দেবী বাড়ি চলে যেতেই শুভশ্রী দেবী বললেন, হ্যাঁ রে রাধা, ওই ছবিগুলো ঋষিকে দেখাতো। শ্রীরাধা বলে, ঋষিদা, ও ঘরে চলো। 10-15 মিনিট পর শুভশ্রী দেবী পর্দা সরিয়ে ও ঘরে ঢুকতে গিয়েই থমকে দাঁড়ান। ঋষি দু হাত দিয়ে শ্রীরাধার মুখখানা ধরে বলে, অন্য কোনো মেয়েকে নিয়ে ঘর করব বলে এই গত 10-12 বছর ধরে তোমার ছবি পার্সে নিয়ে ঘুরছি। শুভশ্রী দেবী এক লাফে স্বামীর কাছে ছুটে গিয়ে বলেন, তুমি এক্ষুনি ঠাকুরমশাইয়ের কাছে যাও, ঋষির বিয়ের দিন দেখতে হবে। সৌমিত্রবাবু হতবাক হয়ে কোনো মতে বলেন, কিন্তু। শুভশ্রী দেবী এক গাল খুশির হাসি হেসে স্বামীকে জড়িয়ে ধরে বলেন, তোমার ছেলে রাধাকেই বিয়ে করবে। তাই নাকি? তবে আর বলছি কি। সৌমিত্রবাবু বারান্দায় গিয়ে পাগলের মতো চিৎকার করেন, রাঙা বৌদি, শিগগির এক হাঁড়ি রসগোল্লা নিয়ে এসো।